আমরা সকলে কিন্তু কোর্টরুমকে বাইরে থেকে দেখেছি, গীতার উপর হাত রেখে শপথ করা। কিভাবে আপনাদের প্রসিজিওরটা শুরু হয়? অনেক সময় আমরা সিরিয়ালে দেখি যে আসামি উঠে দাঁড়িয়ে কিছু বলতে শুরু করলো বা তার বাড়ির লোক বলতে শুরু করলো, সেটা কিন্তু কোর্টের মধ্যে অ্যালাউড না। এবং একটা বিশাল জিনিস যেটা সওয়াল জবাব যখন চলে, তখন সওয়াল জবাব চলাকালীন সেলিব্রিটি ক্ষেত্রে বা হাই প্রোফাইল কেসের ক্ষেত্রে তাদের জন্য কি স্পেশাল ট্রিটমেন্ট থাকে? অনেক সেন্সিটিভ কেসে অ্যাপিয়ার করা, যেগুলো সুপার সেন্সিটিভ লেভেল। এমনও হয়েছে, আমি ডেফিনেটলি নাম ডিসক্লোজ করব না কার কথা বলছি, বাট এটুকু বলতে পারি ভারতবর্ষের ড্রাগের যে সিন্ডিকেট, সেটার যে এত বাড়ানো কারণটা কি? বিজয়গড় এবং এয়ারপোর্ট কানেক্টেড যে কেসটা ধরা পড়লো, একটা ড্রাগ র্যাকেট অফ 10 persons, আই হ্যাভ বিন কন্ডাক্টিং দ্যাট কেস। প্রচুর পরিমাণ নার্কোটিক ধরা পড়েছে, নার্কোটিক এবং সাইকোট্রপিক। কোকেন আছে, হাইড্রোফোনিক উইডস আছে, এবং সেগুলো ক্যাটার করা হয়েছে বিভিন্ন জায়গায়। দেখা যাচ্ছে যে এটা ছিল এক্সেপশনাল ঘটনা। হি ওয়াজ ফ্লিং টু দুবাই ভায়া মুম্বাই এয়ারপোর্ট। যার আধার কার্ড নিয়ে উনি ট্রাভেল করছেন, সেই আধার কার্ডে ওনার মুখটা সুপার ইম্পোজিশন করে হি ওয়াজ ট্রাইং টু ফ্লি। ভদ্রলোককে কোর্ট জিজ্ঞাসা করছে যে আপনি দোষী না নির্দোষ। উনি দাঁড়িয়ে বললেন, স্যার আমি দোষী। কোর্ট একটু তাকালেন, কি বলছেন বুঝতে পারছেন? বলছেন যে হ্যাঁ স্যার আমি দোষী। ধরুন একজন নির্দোষ মানুষকে রেপ কেসে ফাঁসানো হলো, তার জন্য লিগ্যাল প্রোটেকশন কি? ইটস নট লাইক দ্যাট, বাট আমি যত কেস করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট সিচুয়েশন আই হ্যাড টু ফেস। উনি দেখাচ্ছেন যে প্রচন্ড অসুস্থ। শেষে উনি জেলে থেকে উনি এমন কিছু কন্ডিশনস দিলেন, দ্য লার্নেড এক্স অ্যাডিশনাল সলিসিটর জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপিয়ার্ড এগেনস্ট মি, বাট আই কুড উইন ওভার দ্য ম্যাচ। একটা স্টিরিওটাইপ আছে যে টাকার জন্য লয়াররা ক্রিমিনালদেরও সাপোর্ট করে, যেমন আজমল কাসাব। আপনি কি বলবেন? আমাদের আজকের অতিথি শুধু একজন ক্রিমিনাল লয়ার নন, তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পেশাল পাবলিক প্রসিকিউটর, যিনি হ্যান্ডেল করেন কাস্টমস, ট্যাক্স ফ্রড, ফাইন্যান্সিয়াল ফ্রডের মতো হাই প্রোফাইল কেসেস। কোর্টরুমের ভেতরের এমন অনেক সত্যি আজ উঠে আসবে যা হয়তো সাধারণ মানুষ জানেন না। ম্যাম, ওয়েলকাম টু কেআইপিএল স্টুডিও। নমস্কার। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি বছরের পর বছর ক্রাইম, ফ্রড কেসেস, কাস্টমস, র্যাকেট, এরকম সেন্সিটিভ কেস হ্যান্ডেল করে আসছেন। একটা জিনিস জানতে চাই, আজকের ভারতবর্ষে সবচেয়ে বড় ক্রিমিনাল কাদের কনসিডার করা হয়? বন্দুকওয়ালা ক্রিমিনাল নাকি পাওয়ারওয়ালা ক্রিমিনাল? সেদিক থেকে দেখতে গেলে বন্দুকওয়ালা ক্রিমিনালদের ডেফিনেটলি একটা বিরাট কি বলবো এফেক্ট থাকে তো বটেই, বাট আমার মনে হয় যাদের পাওয়ার বেশি তাদের এক্সটেন্ট অফ ক্রিমিনালিটিটা সাংঘাতিক, যেটা আমি আমার নিজের প্রফেশনাল কেরিয়ার দেখে আমি বুঝতে পেরেছি, যেটা হয়তো সাধারণ মানুষের চোখের সামনে সবসময় ফুটে ওঠে না বা তাদের পক্ষে বোঝা সম্ভব হয় না। বাট ন্যাশনাল সিকিউরিটি, এমন অনেক জায়গায় দেখেছি যে দ্য ন্যাশনাল সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি ইজ অ্যাট স্টেক, বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড হেলথ, এভরিথিং এলস। আইন কি সবার জন্য সমান নাকি ক্ষমতাবানদের জন্য আইন আলাদা? না, আইন তো সবার জন্যই সমান, যে এবং সেটা প্রমাণিত হয় লেডি অফ জাস্টিসকে দেখলেই, যেখানে ওনার চোখও বাঁধা এবং হাতে যে দাড়িপাল্লাটি থাকে, সেই দাড়িপাল্লায় দুদিকটা সমানই দেখানো হয়, বাট সামটাইমস ইট হ্যাপেন্স আদারওয়াইজ। সোশ্যাল মিডিয়া কাউকে ট্রোল করলে সেটা কি কোনোভাবে আইনসম্মত অপরাধ হতে পারে? ট্রোলিং করলে সেটা বিভিন্ন ধরনের, রাদার জেল হতে পারে কি? হ্যাঁ, জেল তো হতেই পারে। বিভিন্ন ধরনের ট্রোলিং হয়। কোনো সময় ধরুন অপমানজনক কিছু স্টেটমেন্ট দেওয়া হলো বা এমন কিছু বলা হলো, অপমানজনক স্টেটমেন্ট যদি দেওয়া হয় যাতে তার নিজের কি বলবো লিবেলাস ঘটনা ঘটে, যেখানে ওনার সম্মানহানি হচ্ছে, সেসব ক্ষেত্রে ডিফামেশন হয়। আরও বিভিন্ন রকম অফেন্স হতেই পারে, এবং সেক্ষেত্রে ডেফিনেটলি জেল হওয়ার তো সম্ভাবনা থেকেই যায়। হোয়াটসঅ্যাপ চ্যাট কি ভ্যালিড এভিডেন্স? অফকোর্স হোয়াটসঅ্যাপ চ্যাট তখনই ভ্যালিড এভিডেন্স যখন এই হোয়াটসঅ্যাপ চ্যাট ধরুন কোনো আসামি ধরা হলো, এবং ধরা হলে তারপরে দেখা গেল তার কাছে যে স্টেটমেন্ট নেওয়া হচ্ছে, সেই স্টেটমেন্ট থেকে এমন কিছু জিনিস এলো যেখানে বোঝা গেল যে সাম পার্সন যিনি ইনভলভড আছেন অন্য,
তার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন অনেক কিছু আলোচনা হয়েছে যেখান থেকে ওই কেসের ইনভেস্টিগেশন সম্বন্ধে অনেক কিছু জানা যাচ্ছে। সেক্ষেত্রে ওনার হোয়াটসঅ্যাপ চ্যাট, যার স্টেটমেন্ট নেওয়া হচ্ছে, তার হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে যদি কেস ফাইলে আইও রাখতে পারেন এবং সেটাকে যদি এভিডেন্স হিসাবে রাখেন, তাহলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ চ্যাট এভিডেন্স হিসাবে ইউজ হতে পারে এবং সেক্ষেত্রে সেটার ইম্পর্টেন্সও অনেক। পুলিশ কাস্টাডি আর জুডিশিয়াল কাস্টাডি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যে ইনভেস্টিগেটিং এজেন্সির কাস্টাডিটাকে পুলিশ কাস্টাডি হিসাবে দেখানো হয়, বা আর জুডিশিয়াল কাস্টাডি যেটা, সেটা হচ্ছে লার্নেড কোর্ট যখন শুনে মনে করেন যে না, ইন্টারোগেশন পারপাজে যতটা দরকার পুলিশ বা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে, ইউজুয়ালি পুলিশ কাস্টাডি মিনস পুলিশের কাস্টাডিতেই থাকে, বা আর যখন কোর্ট যখন মনে করেন যে না, পুলিশ কাস্টাডি ইজ এনাফ, সেটার খুব একটা শর্ট স্প্যান দেওয়া আছে, সেটা হচ্ছে 14 days ইউজুয়াল কোর্সে। অন্য আইনের ক্ষেত্রে, বৃহত্তর আইনের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট আছে, সেদিকে আমি যাচ্ছি না, বাট ইউজুয়াল কোর্সে 14 দিনের বেশি পুলিশ কাস্টাডি হতে পারে না। এবং রেস্ট অফ দ্য পিরিয়ড যেটা, সেই রেস্ট অফ দ্য পিরিয়ড হচ্ছে জুডিশিয়াল কাস্টাডি। সেখানে লার্নেড কোর্ট নিজের কাস্টাডিতে রাখতে চান, নিজের কাস্টাডি মানে তো পার্সোনাল কাস্টাডি না, সেক্ষেত্রে উনি জেলে সেন্ড করেন, দ্যাট ইজ কল্ড জুডিশিয়াল কাস্টাডি। আচ্ছা, ধরুন একজন নির্দোষ মানুষকে রেপ কেসে ফাঁসানো হলো, তার জন্য লিগ্যাল প্রোটেকশন কি? দেখুন, যেহেতু আমাদের দেশে আইন সবার জন্য সমান, আলাদা করে তো অ্যাপারেন্টলি ধরে নেওয়া যায় না যে উনি কেউ নির্দোষ, বা মানে অ্যাপারেন্টলি, আমি বলেছি অ্যাপারেন্টলি মিনস যে এই নয় যে মানে রেপিস্ট মিনস রেপিস্ট, ইটস নট লাইক দ্যাট, বাট অ্যাপারেন্টলি তো ধরে কোনো কোর্ট ধরে নেবে না যে সে, সো তার জন্য সে নির্দোষ কি নির্দোষ নয় সেটা প্রমাণ করার জন্য তাকে যথোপযুক্ত তার বিরুদ্ধে যদি সাক্ষী দিতে পারলো ভালো, আর যদি সাক্ষী না দিতে পারে তারপর তার হয়ে যে যিনি অ্যাডভোকেটরা যারা অ্যাপিয়ার করবেন, ধরুন তিনি পার্সোনালি অ্যাডভোকেট রাখতে পারেন, বা এখন যে বিরাট সুবিধাটা হয়েছে লিগাল এড সার্ভিসেস বা লিগাল এড ডিফেন্স কাউন্সিল যারা থাকেন, তারা যখন এগুলোকে ডিফেন্ড করবেন সেই ভদ্রলোককে, তারা যদি প্রকৃতভাবে ঠিকঠাক মতো ক্রস এক্সামিনেশন করে উইটনেসদের কাছ থেকে বের করতে পারেন যে না সত্যি তিনি নির্দোষ, তাহলে নিশ্চয়ই সেই মানুষের নির্দোষ প্রমাণিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই কনটেক্সটে আমার মনে হলো এই প্রশ্নটা করতেই হয়, যেহেতু আপনি 23 বছর ধরে প্র্যাকটিস করছেন, নানান রকম হাই প্রোফাইল সেন্সিটিভ কেস আপনি হ্যান্ডেল করছেন। আমরা সকলে কিন্তু কোর্টরুমকে বাইরে থেকে দেখেছি, ভেতর থেকে সাধারণ মানুষ অনেকেই সেটা দেখা, হয়তো টেলিভিশনে ছবিতে দেখেছি আমরা নানান রকমভাবে গীতার উপর হাত রেখে শপথ করা, বা যে ধরনের সেট আপ থাকে, আদৌ কি কোর্টরুমের ভেতরে সেটা থাকে? মানে কিভাবে আপনাদের প্রসিজিওরটা শুরু হয়? সিনেমা বা সিরিয়ালে যেটা দেখি সেখান থেকে অনেকটাই ডিফারেন্ট। তার কারণ হচ্ছে সেখানে গীতায় হাত দিয়ে হয়তো বলতে হয় না, বাট শপথ নিতেই হয়। সেখানে সিস্টেম করা আছে, যে সিস্টেমে যেটি দেখে পড়ে যে কোনো সাক্ষী উইটনেস বক্সে উঠলে তাকে সেটা পড়ে শপথ নিয়ে তারপর তাকে সাক্ষী দিতে হয়। এবং একটা বিশাল জিনিস যেটা, সওয়াল জবাব যখন চলে, তখন সওয়াল জবাব চলাকালীন অনেক সময় আমরা সিরিয়ালে দেখি যে আসামি উঠে দাঁড়িয়ে কিছু বলতে শুরু করলো বা তার বাড়ির লোক বলতে শুরু করলো, সেটা কিন্তু কোর্টের মধ্যে অ্যালাউড না। আচ্ছা, মানে ওটাকে মান্য করা সেটা তখনই মান্য করা হবে যদি কোর্ট আলাদা করে কোর্টের পারমিশন চেয়ে, কোর্টের পারমিশন যদি আসামি চান এবং আসামিকে যদি কোর্ট আলাদা করে পারমিশন দেন তবেই। আদারওয়াইজ কি হয়, যদি সবাইকে বলতে দেওয়া হয় তাহলে তো আদতে কোর্ট প্রসিড করতেই পারে না। আসামিকে থামিয়ে তার জন্য যিনি অ্যাডভোকেট আছেন তিনি যদি বলেন, তাহলে নিশ্চয়ই কোর্ট সেটা অ্যাকসেপ্ট করবে, অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, এবং বোথ সাইডসকে শুনে তারপরে কোর্ট উত্তর দেবেন। কোর্ট যা অর্ডার দেবেন তার সবটা শুনেই দেবেন। পলিটিক্যাল প্রেশার কি সত্যি ইনভেস্টিগেশনে ইম্প্যাক্ট ফেলে? পলিটিক্যাল এফেক্ট একটা থাকেই, সুতরাং এটা ডিনাই করা যায় না। বাট আমি এমন অনেক অফিসার্স দেখেছি, এমন অনেক প্রশাসনিক জায়গা থেকে এমন অনেক পরিস্থিতি দেখেছি যেখান থেকে দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি কাজ করছে সবটুকুর ঊর্ধ্বে গিয়ে ইনভেস্টিগেটিং এজেন্সি কাজ করছে, সেরকমও আমি দেখেছি। এবং সেক্ষেত্রে আমি নিজে অ্যাপ্রিসিয়েট না করে পারিনি যে এত সাহস দেখানোরও তাদের সময় আছে, মানে সম্ভব। সরকারের ক্ষেত্রে বলছেন না, এবারে নতুন সরকার, দেখুন নতুন সরকার তো সবই এসেছে, যার ফলে এখনো পর্যন্ত এটা টেস্ট করার সময় এসে পৌঁছয়নি। টেস্ট করার সময় এলে তখন আরো বুঝতে পারবো।
সিসিটিভি যদি না থাকে কোনো একটি মার্ডার, সেটাকে প্রুভ করা কতটা কঠিন রাদার? আমি অন্তত অ্যাজ ক্রিমিনাল লয়ার আমি এটাকে কঠিন মনে করি না। কেন বলছি, তার কারণ হচ্ছে সিসিটিভির ইনভেনশন বলুন বা সিসিটিভির অ্যাডিশন বলুন এতে ইনভেস্টিগেশন ক্ষেত্রে, তো সেগুলো তো খুব একটা বেশি দিন হয়নি। যতদিন হয়েছে তার আগেও তো মার্ডার কেসের অনেক বড় বড় ইনভেস্টিগেশন হয়েছে, প্রচুর বড় বড় খুনের কেস হয়েছে, প্রচুর বড় বড় ইনভেস্টিগেশন হয়েছে। এখন যেহেতু টেকনোলজি আছে, অফকোর্স সেই টেকনোলজিটাকে ইউজ করার চেষ্টা করে আরও বেশি প্রিসাইজ করা হচ্ছে, আরও বেশি এক্সপিডিশিয়াসলি যাতে ইনভেস্টিগেশনটা হয় সেটার বন্দোবস্ত করা সম্ভব হচ্ছে। কিন্তু সিসিটিভির অ্যাবসেন্সে যে খুব কঠিন সেটা আমি মনে করি না, আমার অন্তত মনে হয় না। হ্যাঁ, সিসিটিভি একটা সাপোর্টিং অ্যাপারেটাস হিসাবে কাজ করছে। আচ্ছা, সেলিব্রিটি ক্ষেত্রে বা হাই প্রোফাইল কেসের ক্ষেত্রে তাদের জন্য কি স্পেশাল ট্রিটমেন্ট থাকে? দেখুন, স্পেশাল ট্রিটমেন্ট তো ইউজুয়াল জেল কোড হিসাবে দেওয়ার কথা নয়, বাট যেখানে ধরুন মাসের সঙ্গে রাখলে, অনেকের সঙ্গে রাখলে, আলাদা আদার প্রিজনার্সদের সঙ্গে রাখলে যেখানে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, বা মিডিয়ার একটা বিরাট প্রেশার বলবো না, মিডিয়া ধরুন ওখানে যেতে পারে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার হতে পারে, সেই জায়গাটা থেকে অন্তত ইনভেস্টিগেশনের স্বার্থে এবং ফেয়ার ট্রায়ালের স্বার্থে সেক্ষেত্রে কিছুটা হয়তো বন্দোবস্ত করতে হতেই পারে জেল অথরিটিকে, যাতে সবটুকু জিনিস সুষ্ঠুভাবে, যেটুকুই করা হয় যাতে সবটুকু জিনিস ব্যালেন্স করা যায় এবং সুষ্ঠুভাবে হয়, সেইভাবে বন্দোবস্ত করা। আপনি যে আমি আবারও বলছি, আপনি 23 বছর ধরে প্র্যাকটিস করছেন। একটা সেন্সিটিভ ক্রিমিনাল কেস আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে আমরা শুনতে চাইব। আমি যেহেতু স্পেশাল পাবলিক প্রসিকিউটর সেন্ট্রাল গভর্নমেন্টের হওয়ার দরুন আমার সুযোগ হয়েছে অনেক অনেক সেন্সিটিভ কেসে অ্যাপিয়ার করার, যেগুলো সুপার সেন্সিটিভ লেভেল। এমনও হয়েছে, আমি ডেফিনেটলি নাম ডিসক্লোজ করব না কার কথা বলছি, বাট এটুকু বলতে পারি যে এমনও হয়েছে সেই কেসে আসামি পালিয়ে যাচ্ছে, মানে অন্য আসামিদের যখন বেল হয়ে যায় তো আরেকজন আসামি ফেরার ছিলেন। এইটা ছিল দুবাই থেকে স্মাগল গোল্ড আনা, এবং সেই গোল্ডটা আসতো ইলেকট্রনিক মেশিনারিজের মধ্যে সিক্রেট করে গোল্ড বার্স আসতো দুবাই থেকে। তো সেই দুবাইয়ের সেই চ্যানেলের প্রথমে 5 জনকে ধরা হলো, যিনি এখানে রেসিপিয়েন্ট তাদের 2 জনকে ধরা হয়েছিল, তারপরে আরও 4 জনকে ধরা হলো সেকেন্ড কেসটায়। 4 জনকে ধরার পর তারা বেল পেয়ে, তার 4 জন যার হয়ে কাজ করছিলেন তিনি, ওই 5th পারসন ওয়াজ অ্যাবসকন্ডিং, উনি অ্যাবসকন্ডিং ছিলেন। এই 4 জনের যেই বেল হয়ে গেল উনি ফিরছেন, সেই সময় ডানকুনির কাছে আমার অফিসাররা, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের অফিসাররা ওনাকে ধরলেন। ধরে ওনার কাস্টাডি হলো, ওনার কাস্টাডি চলাকালীন ওনার কাস্টাডি হলো হয়ে অলমোস্ট হি ওয়াজ বিহাইন্ড দ্য বার্স ফর 60 days। তারপরে ওনার কপি পোসার ডিটেনশনও হয়, যেটা হচ্ছে কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট, কেননা উনি বহু বছর ধরেই এই জিনিস করছেন। ধরা হলো, ওনার ডিটেনশন হলো। ইন দ্য মিন টাইম ডিআরআই অফিসারের কাছে ইনফরমেশন এলো যে যিনি দুবাই থেকে এই মালটা সাপ্লাই করছেন গোল্ড, তাকে অ্যাপ্রিহেন্ড করা যেতে পারে। তাকে অ্যাপ্রিহেন্ড করার জন্য ডিআরআই অফিসাররা তো they became super active, এবং I must say I feel lucky, very lucky to act with such an investigating agency. তো অ্যাপ্রিহেন্ড যখন করতে যাবেন ওনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ওনারা জানতে পারলেন, যখন খোঁজ খবর হচ্ছে ওনারা জানতে পারলেন হি ইজ ফ্লিইং টু দুবাই। ক্যালকাটা এয়ারপোর্ট দিয়ে ওনার পক্ষে সম্ভব নয়, কলকাতারই বাসিন্দা, ক্যালকাটা, এবং খুব ইনফ্লুয়েন্সিয়াল পারসন, অফকোর্স আই ওন্ট নেম। তো মানে ক্যালকাটা পুলিশের পক্ষে একটু ডিফিকাল্ট ছিল ওনাকে পিক আপ করা, শুধু সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি বলেই ধরা সম্ভব হয়েছিল আলটিমেটলি। তো হি ওয়াজ ফ্লিইং টু দুবাই ভায়া মুম্বাই এয়ারপোর্ট। ডিআরআই করলো কি, ডিআরআই রায়পুরে ইনফরমেশন দিল, তো রায়পুরে ইনফরমেশন দেওয়াতে রায়পুর ডিআরআই অ্যাক্টিভ হলো, রায়পুরে ওনাকে ধরা হলো ট্রেন থেকে। যখন ওনাকে ট্রেন থেকে ধরা হলো তখন দেখা যাচ্ছে যার টিকিট নিয়ে উনি ট্রাভেল করছেন, যার আধার কার্ড নিয়ে উনি ট্রাভেল করছেন, সেই আধার কার্ডে ওনার মুখটা কিন্তু ডিটেলটা অন্য লোকের, মানে যিনি ট্রাভেল এজেন্ট তার আধার কার্ডে সুপার ইম্পোজিশন করে হি ওয়াজ ট্রাইং টু ফ্লি।
থ্রু মুম্বাই এয়ারপোর্ট টু দুবাই। তো ডিআরআই অফিসার অ্যাপ্রিহেন্ড করলেন, কলকাতা ডিআরআইয়ের কেস সেহেতু ডিআরআই অফিসাররা ধরে যখন ওখান থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে এখানে কলকাতায় এলেন, কলকাতায় আসার পরে হি ওয়াজ রিলাক্টেন্ট এবং so much desperate. He was not at all cooperating with the investigating agency, but we all knew, এবং কেস ফাইলে প্রচুর মেটেরিয়াল ছিল যেখান থেকে দেখা যাচ্ছে হি ইজ ডাইরেক্টলি ইনভলভড। ওনার বেসিক মুম্বাই এই স্মাগলিং র্যাকেটের বেসিক মুম্বাই চেনটা ওনার, দুবাই চেনটা ওনার। তো ন্যাচারালি সেই রকম এভিডেন্সও পাওয়া গেল। তো সাবসিকুয়েন্টলি আমাদের হি ট্রাইড হিজ লেভেল বেস্ট বিফোর দ্য লার্নেড কোর্ট অলসো, যে আমাদের একটা প্রেয়ার থাকে যখন আমরা জুডিশিয়াল কাস্টাডি চাই, কেননা যেহেতু কাস্টমস ডিপার্টমেন্ট বা ডিআরআই পার্সোনাল কাস্টাডি নেই, যেটাকে পুলিশ কাস্টাডি আপনারা বলেন, তো সেই কাস্টাডি যেহেতু নেই, তো আমাদের ফার্স্ট ডেটে জুডিশিয়াল কাস্টাডি চাওয়া হয়। তো আমরা চাইলাম যখন, তার সঙ্গে আমাদের একটা পারমিশন পাওয়া যায় লার্নেড কোর্টের কাছে প্রেয়ার করে, যে ইন্ট্রোগেশন অ্যান্ড রেকর্ডিং স্টেপ আমরা পেলাম, পারমিশন পেলাম। But he was bent upon not to cooperate with the investigating agency in any manner whatsoever. দেখুন, এর আগেও অনেক কেসে এরকম হয়েছে, আইওরা ফেস করেছেন, বাট এটা ছিল এক্সেপশনাল ঘটনা। মানে উনি দেখাচ্ছেন যে প্রচণ্ড অসুস্থ, উনি করতে পারবেন না। শেষে উনি জেল থেকে এমন কিছু, মানে জেলে থেকে উনি এমন কিছু কন্ডিশনস দিলেন যে এই কন্ডিশন, মানে ওখানে আইও যতটুকু ওনার ইচ্ছা ততটুকু উনি বলবেন। উনি যদি মনে করেন অসুস্থ হয়েছেন, তাহলে ওনার পাশে ওনার ফিজিশিয়ান বসে থাকবে। সেই ফিজিশিয়ান যদি বলে দেয় যে না ঠিক আছে উনি অসুস্থ, পারবেন না, তো পারবেন, সেই সময় আইওকে স্টপ করতে হবে। আই জাস্ট ফ্লেয়ার্ড আপ বিফোর দ্য লার্নেড কোর্ট, যে এইভাবে তো প্রিকন্ডিশন দিয়ে কখনো কোনো মানুষকে জেলে ইন্ট্রোগেশন করতে যায় না। এটা প্র্যাকটিক্যালি হয়ে যাচ্ছে কি লার্নেড কোর্টকে ডিসরেসপেক্ট করা। কেননা যখন উনি জুডিশিয়াল কাস্টাডিতে থাকছেন, কোর্ট মনে করছেন ওনাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো উচিত, কোর্ট পারমিশন দিচ্ছেন আইওকে, তাই সেই পারমিশনের বেসিসে উনি যাচ্ছেন, আইও যাচ্ছেন ওখানে ইন্ট্রোগেট করতে। লার্নেড কোর্টস অর্ডার্স কমপ্লায়েন্স, সুতরাং এত কন্ডিশনে হবে না। তো তারপরে বিভিন্ন সাবমিশন হওয়ার পর আলটিমেটলি উনি দেখলেন যে এখানেও যা অবস্থা হচ্ছে কোর্টে, মানে এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ওই কেসে আমার এগেনস্টে এক দিনে যদি 6টা ডেট হয়ে থাকে, 6টা থেকে 7টা ডেট, I was lucky enough that on that day, on one specific day, learned ex-additional Solicitor General Government of India appeared against me, but I could win over the match. And that is the Almighty's blessings. 45th day ওই অ্যাকিউজড বুঝতে পারলেন যে এই প্রসিকিউটর যা আমাকে ইন্ট্রোগেশন না করে ছাড়বে না। ইট ওয়াজ 45th ডে। তো লার্নেড কোর্ট আমাকে জিজ্ঞাসা করলেন যে ম্যাডাম কি চাইছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওনার তো প্রোডাকশন হয়েছে। স্যার, মাই ওনলি প্রেয়ার ইজ দ্যাট IO may be permitted to interrogate him in the correctional home and to record his statement. Whatever may be the result. Learned court allowed. He said যে আপনার অফিসার স্যাটারডে যেতে পারবেন। আমি অফিসারকে না জিজ্ঞাসা করেই বললাম ইয়েস উনি যেতে পারবেন। তো পরে অফিসারকে জানালো হ্যাঁ ম্যাডাম পারবো। হি হ্যাড বিন দেয়ার, ইন্ট্রোগেশন ওয়াজ ডান, ইট ওয়াজ স্যাটারডে সানডে, on Monday the next date was fixed, on 48th day he was granted bail. But I could, in spite of all the situations, I could make it. আমি ওনার যে এটা ছিল, টার্গেটটা ছিল যে আমি কোনোভাবে কোঅপারেট করব না, সেই জায়গাটাকে আমি ব্রেক করতে পেরেছিলাম। এবং দ্যাট ইজ আই থিঙ্ক আমি যত কেস করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট সিচুয়েশন আই হ্যাড টু ফেস। কেননা কিছুই না, জেল কাস্টাডিতে আছেন, তাও ওনার স্টেটমেন্ট দিতে, জেলে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব রকম প্রোটেকশন আছে, এভরিথিং এলস, বাট উনি কোঅপারেট করবেন না, ওনার ইচ্ছা হচ্ছে। সো এইরকম বেন্টাপন খুব কম দেখেছি। And finally you achieved, মানে এইটা সবচেয়ে I could মানে এত চ্যালেঞ্জেসের মধ্যে থেকে এটা বের করা, মানে কোনো থ্রেট পেয়েছেন কখনো? না, এই অ্যাকিউজকেই পরে দেখেছি যখন কোর্টে এসেছেন, যখন বুঝতে পেরেছেন যে
মানে একে সহজে ব্রেক করা যাবে না, তখনই আমাকে হাত জোর করে ম্যাডাম হেভি ওয়েট কেস থাকে, হোয়াইট কালার অফেন্ডার্স, ওই জন্য বলছি অ্যাপারেন্টলি সাধারণ মানুষের কাছে ওগুলো ধরা পড়বে না, কিন্তু আমরা যেহেতু এক্সক্লুসিভলি ইনডিরেক্ট ট্যাক্সেসের কাজ করি, যেহেতু এই হোয়াইট কালার অফেন্সগুলো ধরা পড়ে সেভারাল ক্রোর্স, মানে কোনো লাগামহীন এই যে ইনডিরেক্ট ট্যাক্সেসের এই যে কাস্টমস বলুন ডাইরেক্টরেটের কেসগুলো লাগামহীন অ্যামাউন্ট, মানে এই যে একটা কমার্শিয়াল ফ্রড হয় এতে যে কত কোটি টাকা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লস কেউ জানে না, সেটা আমরা ধারণাও করতে পারবো না, ধারণা করতে পারবো, এবং সাধারণ মানুষকে বোঝানো খুব মুশকিল। আমিও এতদিন করেছি বিকজ আমি আমার প্র্যাকটিসিং কেরিয়ারের শুরু থেকে যেহেতু আমি এই জাতীয় কেস করেছি, সেহেতু আমার কাছে এটা ইজি লাগে। হঠাৎ করে কেউ এসে শিখতে গেলে সেটা তার কাছে খুব ডিফিকাল্ট লাগবে, ডিফিকাল্ট লাগবে। বাট এই করে কোটি কোটি টাকা, দেশের কোটি কোটি টাকা নয় ছয় হচ্ছে সাধারণ মানুষের, কেউ জানতে পারছে না। এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যেহেতু আমি ভালো ভালো ইনভেস্টিগেটিং অফিসারদের সঙ্গে কাজ করেছি, সেহেতু ওনারাও বলেন, এবং আমারও কাজ করতে করতে একটা টাইমে মনে হয়েছে যে যদি এনারা এই ব্রেনগুলোকে পজিটিভ কাজে লাগাতেন তাহলে আমাদের দেশ হচ্ছে মানে শস্য শ্যামলা ভরে যেত, যেখানে ক্ষতি হচ্ছে সেখানে প্রচুর উন্নয়ন করা যেত, প্রচুর লাভ হতো। না, আমার মনে হয় ম্যাম ওই আপনি যেটা বলছেন ট্রান্সফরমেশন, ওদের ওই নেগেটিভ থট বা ক্রিমিনাল থট থেকে ট্রান্সফর্ম করে, ওটা তো ওদের ফাউন্ডেশনটাই রং থাকে না। ইজি মানি তো, গোল্ডটা পেয়ে যাচ্ছে, গোল্ডটা পেয়ে গিয়ে স্মাগল গোল্ড নিয়ে এসে কাউকে দিয়ে দিচ্ছে, টাকা রোজগার হয়ে যাচ্ছে, ইজি মানি তো। নার্কোটিকে যখন কম বয়সী মানুষদেরকে ইনভলভ করা হয় তাহলে ইজি মানি তো। আমার বাবার কাছে একটি কেস ছিল, সেই কেসে একটি ছেলে, তার মুখে এরকম মেচেতার দাগ, নার্কোটিকের কেস, তার কাছ থেকে চরস পাওয়া গেছিল 10 কেজি। সে কেস এখনও চলছে। আই হ্যাভ বিন কন্ডাক্টিং দ্যাট কেস ইন জেজেবি, কেননা সে ছিল জুভেনাইল অ্যাট দ্য টাইম অফ অফেন্স। তো ছেলেটিকে একজন বলেছিল যে তুমি 10,000 টাকা জোগাড় করো, অপারেশন করে তোমার এই মুখের কালো দাগটা উঠে যাবে। সে ওই 10,000 টাকার জন্য, জাস্ট থিঙ্ক অফ দ্য এক্সটেন্ট অফ ম্যানিপুলেশন, ওই 10,000 টাকার জন্য সে আরেকজনের সঙ্গে ট্রাভেল করেছিল, আরেকজন যে ছিল সে অ্যাডাল্ট, তার পানিশমেন্ট হয়েছে, কনভিক্টেড হয়েছে সে 10 বছর। ওই 10,000 টাকার জন্য সে কাঠমান্ডু গেছে, সেখান থেকে ওই ছেলেটির সঙ্গে কাঠমান্ডু গিয়ে সেখান থেকে 10 কেজি চরস নিয়ে এসেছে এখানে সেল করে, অফিসে ডিআরআই ইনফরমেশন ছিল, ডিআরআই এর কাছে অ্যাপ্রিহেন্ডেড। এই যেসব ছেলেরা, যাদের এই যে আপনি বললেন এক্ষুনি যে সহজভাবে টাকা রোজগার, এরা হয়তো একটু অলস প্রজাতির হতে পারে, যারা কাজ করব না, আমি সহজে টাকা রোজগার করব, তাদের জন্য যদি কোনোভাবে কাজের সংস্থান করে দেওয়া যায়। নিশ্চয়ই এটা খুব জরুরি। এই অংশটা কেউ ভাবে কিনা আমি জানি না, এটা খুব জরুরি যে তাদেরকেও কোনো না কোনো কাজে ইনভলভ করলে, তাদের মধ্যেও ক্রিয়েটিভিটি আছে, এমন নয় যে তারা ওইদিকে বয়ে যেতে পারে, তাদের মধ্যেও ক্রিয়েটিভিটি আছে, বাট তারা সুযোগ পাচ্ছে না। তাদের যদি সুযোগ দেওয়া হয় নিশ্চয়ই পারবে ওই কাজে, তখন কিন্তু এই নেগেটিভ থট বা তাদেরকে এফেক্ট করতে পারবে না। কেননা নেগেটিভিটি খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারে, নেগেটিভিটির মানে ক্ষমতা হচ্ছে খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারে। সেটাকে অ্যাভয়েড করার জন্য তাকে এমন একটা পজিটিভ লেভেলে নিয়ে যাওয়ার প্রয়োজন যেখানে সেই কাজে ইনভলভ থেকে সে নেগেটিভ অংশটা থেকে বেরিয়ে চলে আসবে। কোর্ট রুমে সব থেকে শকিং কনফেশন কি ছিল? সবচেয়ে শকিং কনফেশন বলতে, এটা আমার, তখন আমি অ্যাডভোকেট হইনি, আমাদের কোর্ট ভিজিট ছিল ফাইনাল ইয়ার, মোস্ট প্রবাবলি ফাইনাল ইয়ার অর 4th ইয়ার হোয়াট এভার। তো তখন আমি গেছি আলিপুর কোর্টে গেছি, এনডিপিএস কোর্টে দাঁড়িয়ে আছি, যে কোর্ট স্পেশাল জাজ এনডিপিএস অ্যাক্ট ছিলেন, ওনার কোর্টে দাঁড়িয়ে আছি, বিরাট এজলাস। আমরা শুনছি, কারণ আমাদের ওইটাই কাজ ছিল যে শুনে কি বুঝলাম সেটা নোট করা, মানে ওইটা is stuck into my memory. It's an incident of 2001 perhaps. I was in the 4th year, 2001 or 2002 or 2003, but it stuck in my memory. যেটা হচ্ছে কোর্টে একজন ড্রাগ প্যাডলারই বলা যায়, গরিব মানুষ, হি ইজ ইন কাস্টাডি। অ্যাকচুয়ালি নার্কোটিকের কেসে কি হয়, মোস্টলি যদি কমার্শিয়াল কোয়ান্টিটি ধরা পড়ে, হিউজ কোয়ান্টিটি যদি ধরা পড়ে, ওটা স্পেসিফাইড আছে অ্যাক্টে, আমি ওদিকে যাচ্ছি না, বাট যদি ধরা পড়ে তাহলে তার ইউজুয়ালি কাস্টাডি ট্রায়াল হয়। তো কাস্টাডি ট্রায়াল এরকম চলছে, চলাকালীন তার চার্জ ফ্রেমিংয়ের ডেট হয়েছে।
চার্জটা পড়া হয়েছে ওনাকে, পরে জিজ্ঞাসা করা হয়েছে ওনার এগেনস্টে চার্জ হচ্ছে বোধহয় 100 কেজি না সামথিং, উনি এক্স্যাক্ট আমার মনে নেই, উনি গাঁজা ক্যারি করছিলেন একটা ট্রাকে করে। তা যখন বলা হয়েছে তা তখন ওনাকে বললেন যে, এবং আরেকটা জিনিস বলে রাখি এখানে বলা খুব জরুরি, যেটা হচ্ছে কমার্শিয়াল কোয়ান্টিটি যদি কোনো নার্কোটিক বা সাইকোট্রপিক বা ম্যানুফ্যাকচার ড্রাগ পাওয়া যায়, তাহলে তার পানিশমেন্ট হচ্ছে নট ইমপ্রিজনমেন্ট নট লেস দ্যান 10 years, এবং সেটা 20 বছর অবধি হতে পারে, ফাইন 1 লাখের মিনিমাম 1 লাখ, সেটা হতে পারে 2 লাখ অবধি। ঠিক আছে, তো ন্যাচারালি বুঝতেই পাচ্ছেন সাংঘাতিক রেপ। 10 বছরের নিচে কোনো সাজা নেই, 10 বছর তাকে জেলে যেতেই হবে, তার সঙ্গে ফাইন। তো ভদ্রলোককে কোর্ট জিজ্ঞাসা করছে, বলার পরে জিজ্ঞাসা করছেন যে আপনি দোষী না নির্দোষ। উনি দাঁড়িয়ে বললেন, স্যার আমি দোষী। কোর্ট একটু চমকে একটু তাকালেন, কি বলছেন বুঝতে পারছেন? তা তখন উনি বলছেন যে হ্যাঁ স্যার আমি দোষী। তাহলে শুনুন, আপনি যে দোষ স্বীকার করছেন, আপনার সাজা হলে, আমি এটা যদি লিখে নিই, আপনার সাজা হলে কমপক্ষে 10 বছর আপনাকে জেলে থাকতে হবে সশ্রম, এবং আপনাকে 1 লাখ টাকা ফাইন দিতে হবে। আর যদি জেলের আর যদি সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে 20 বছর অবধি দিতে পারি আমি জেল সশ্রম, তার সঙ্গে 2 লাখ টাকা ফাইন দিতে হবে। আর যদি ফাইন না দিতে পারেন তাহলে আরও 6 মাস জেল থাকতে হবে। এইবার বলুন আপনি দোষী না নির্দোষ? এবার তখন দেখি সে একটু ফাম্বল করছে। অ্যাকচুয়ালি যিনি ওনার মাথায় ঢুকিয়েছেন যে দোষ স্বীকার করে নাও, তাকে আসল ঘটনাটাই বলেনি যে দোষ স্বীকার করলে কি হতে পারে। তখন একটুখানি কি বলবে বলে তারপর একটুখানি ভাবনা চিন্তা। এবার ততক্ষণে আমাদের এটা খুব স্বাভাবিক নেচার যে অ্যাডভোকেট হয়ে, যেটা আমি একটু সিনিয়র স্টেজে এসে বুঝেছি, যে আমরা তখন একটু অ্যাসিস্ট করে দিই যে আসামিকে বোঝার জন্য, বা যে বুঝতে পারছে না তাকে একটু। তখন ওখানকার যারা সিনিয়র কাউন্সিল ছিলেন, ওখানে দাঁড়িয়েছিলেন, তারা বললেন যে আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার কিন্তু, আপনি যদি দোষ স্বীকার করেন জেল হয়ে যাবে। কে বলেছে আপনাকে এরকমভাবে দোষ স্বীকার করতে? আপনার তো অধিকার আছে, আপনার পুরো ট্রায়াল হবে, আপনার প্রমাণ দাখিল হবে, তারপরেও আপনার সেটা কোর্ট ভাবনা চিন্তা করতে পারেন, এটা ভেবে দেখুন। খানিক বাদে তখন এমন অবস্থা, তাও একবার সে বলে ফেলেছে আমি দোষী, কিন্তু কোর্ট, মানে আমার এখনও ঘটনাটা মনে আছে এই কারণেই যে কোর্ট তাকে এত বেশি সুযোগ দিয়েছেন, এবং কোয়াইট জাস্টিফায়েবলি কোর্ট তখন বলেন দেখুন, দরকার হলে আপনি আলাদা একদিন থাকুন, তারপর ভাবনা চিন্তা করে আপনার কেস আমি আবার কালকে রাখছি, তারপর ভাবনা চিন্তা করে এসে বলুন আপনি দোষ স্বীকার করতে চান না। তখন সে বুঝতে পেরে তখন বলছে না স্যার, ভদ্রলোকের বয়স হবে, যিনি আসামি তার বয়স হবে ধরুন গোটা 40 মতো, কিন্তু উনি বুঝতে পারছিলেন না কি পরিস্থিতি হতে পারে। তখন উনি বললেন যে না আমি নির্দোষ। তখন সেটা মানে ওর থেকে বড় কনফেশন আমাকে পেয়েছি, বাট ওর থেকে বড় জিনিস আমি পাইনি। মানে কোর্ট যদি সেদিনকে নিজে থেকে দায়িত্ব না নিতেন তাহলে খুব সমস্যা হয়ে যেত। মোথাবাড়ি ইনসিডেন্টের পর মানুষের বক্তব্য যে বাংলা আস্তে আস্তে ভয়ের দিকে চলে যাচ্ছিল। একজন ক্রিমিনাল অ্যাডভোকেট হিসাবে আপনার মত কি? দেখুন, মোথাবাড়ি ঘটনাটার মতো দুর্ভাগ্যজনক ঘটনা খুব কম হয়, কেননা যেখানে মানে দেশের জুডিশিয়াল সিস্টেম এতটা রিস্কে চলে যায়, সবচেয়ে বড় কথা জুডিশিয়াল অফিসাররা অত্যন্ত রেসপেক্টেড, এবং তারা নিজেদের দায়িত্ব পালন করার জন্য অফিসিয়াল ক্যাপাসিটিস ওখানে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তারা যদি ওই রকমভাবে অ্যাট্যাকড হন তাহলে সত্যি ফিয়ার জোন ছাড়া আর কিছু বলা যেতে পারে না। ম্যাম, একটা স্টিরিওটাইপ আছে যে টাকার জন্য লয়াররা ক্রিমিনালদেরও সাপোর্ট করে, যেমন আজমল কাসাব, সিগনিফিক্যান্ট কেস। মানে কি বলবো, খুব কলোকাল হিসাবে ব্যবহার হয় যে টাকার জন্য অ্যাডভোকেট। ইটস নট লাইক দ্যাট। ব্যাপার হচ্ছে আমরা প্রফেশনে এসছি, আমাদের ইউনিফর্ম আমাদেরকে বলে দিচ্ছে যখন তুমি যার জন্য ফাইট করছো তখন তুমি তার হয়ে কথা বলবে বা চেষ্টা করবে তাকে বাঁচানোর, এবং যতক্ষণ না একজন আসামিকে প্রমাণ করা যাচ্ছে যে
হ্যাঁ সে দোষী, হায়েস্ট কোর্ট অফ ল অবধি যখন তার প্রমাণিত না হচ্ছে ততক্ষণ তাকে কিন্তু নট গিলটি বা ইনোসেন্টই বলা হবে, নট গিলটি। সো এক্ষেত্রে যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যিনি দাঁড়িয়েছেন তিনি মনে করেছেন, এবং এই প্রসঙ্গে আমার বললে খুব একটা আউট অফ ট্র্যাক হবে না, আমি মিস্টার রামজেঠ মালানি, বিরাট বড়, আপনারা সবাই শুনেছেন রামজেঠ মালানির নাম। তো রামজেঠ মালানি স্যার বলেছিলেন যে আমি অ্যাডভোকেট যখন হয়েছি, যে কোনো যার জন্য প্রয়োজন হবে আমি তার জন্য দাঁড়াবো, কারুর যদি কোনো লিগাল সাপোর্ট দরকার হয় তাহলে আমি তার জন্য দাঁড়াবো। বাট এটা কি সবসময় টাকার জন্য? ইটস নট লাইক দ্যাট। আমরা প্রফেশনাল, আমরা কাজ করি, আমরা আমাদের বুদ্ধি খাটাই, আমরা আমাদের এক্সপিরিয়েন্স, আমরা আমাদের লার্নিংস শেয়ার করি, তাতে আমাদের ক্লায়েন্টের সুবিধা হয়। কোনো সময় হয়তো ডেফিনেটলি কোনো সময় অসুবিধা হতেও পারে, এটা হয়ও, এটা খুব ন্যাচারাল ব্যাপার, সব কিছুরই পজিটিভ অ্যান্ড নেগেটিভ জায়গা আছে। সো আমরা ফিজটা নিয়ে আমাদের এফার্টটা দিয়ে, বাট নট দ্যাট পয়সার জন্য অ্যাডভোকেটরা কোনো যাকে পারে সাপোর্ট করে। ভারতবর্ষে ড্রাগের যে সিন্ডিকেট সেটার যে একটা বাড়ন্ত কারণটা কি? বিভিন্ন জায়গা, যেমন নর্থ ইস্টে একটা ড্রাগ প্যাডলিংটা একটা মারাত্মক বিজনেস, এবং ড্রাগ হচ্ছে এমনই জিনিস যেটার অত্যন্ত কম পরিমাণ গুডসের ভ্যালুটা সাংঘাতিক। তো মানে আমার কাছে রিসেন্ট যে কেস আছে আপনারা শুনে থাকবেন, বিজয়গড় এবং এয়ারপোর্ট কানেক্টেড যে কেসটা ধরা পড়লো, একটা ড্রাগ র্যাকেট অফ 10 persons were intercepted by the Directorate of Revenue Intelligence. I have been conducting that case. তো সেখানে প্রচুর পরিমাণ নার্কোটিক ধরা পড়েছে, নার্কোটিক এবং সাইকোট্রপিক, কোকেন আছে, হাইড্রোফোনিক উইডস আছে, এবং সেগুলো ক্যাটার করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল কলেজ এবং যাদবপুর এরিয়ায় বিভিন্ন জায়গায় ক্যাটার করা হয়েছে। এবং অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট দেখা যাচ্ছে যে এই কিছুই না, যাদের ধরুন নিয়ে যাচ্ছে আউটার স্টেটে, তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তাদের লাগেজটা, তাদের সঙ্গে একজন এসকর্ট থাকছে, সেই এসকর্টের হাতে তাদের লাগেজ চলে যাচ্ছে, মহিলা নিয়ে যাচ্ছে, তাদের লাগেজটা আলটিমেটলি চলে যাচ্ছে এসকর্টের কাছে, এসকর্টের কাছ থেকে এসকর্ট সেই ব্যাগ গুছিয়ে দিচ্ছে, তারপরে সেই ব্যাগ আসছে। সো তার মধ্যে নার্কোটিক থাকছে, এবং সেই নার্কোটিককে ভালো করে প্যাকেজিং করে যে গ্রুপ লিডার, তার ইনস্ট্রাকশন, তার এমপ্লয়েড লোক আছে, তারা প্যাকেজিং করে সেটা ক্যাটার করছে। সো অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ওই বললাম যেগুলোতে এগুলো হচ্ছে চ্যানেল, যেমন নর্থ ইস্টে মারাত্মক একটা সময় ছিল, আমি শুনেছি, আমি তখন অনেক জুনিয়র প্র্যাকটিসে, আমি শুনেছি ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের একজন ভেরি সিনিয়র অফিসার ছিলেন, যিনি মানে হি ওয়াজ সো ডেয়ারিং অ্যান্ড হি ওয়াজ শট ডেড। মানে ওনার কাজই ছিল হিউজ নার্কোটিক, নর্থ ইস্টে যে নার্কোটিক এটা হচ্ছে, প্যাডলিংটা হচ্ছে, সেই ড্রাগ প্যাডলিং, সেই র্যাকেটকে ট্র্যাক করা, অ্যান্ড হি ওয়াজ শট ডেড ফ্রম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। মানে ওনাকে রেগুলার বেসিসে ওনাকে দেহরক্ষী নিয়ে ঘুরতে হতো। সো এইসব ক্ষেত্রে কি হয়, এসব ক্ষেত্রে কোনো ইন্টারেস্টেড পার্সন, হেভিওয়েট ইন্টারেস্টেড পার্সন না থাকলে এগুলো তো সম্ভব নয়, কোনো দেশ সম্ভব নয়। সো নিশ্চয়ই, এবং এই হেভিওয়েটরা এতটাই হেভিওয়েট এবং এমনই একটা জায়গায় থাকেন কোনোদিন তাদের ট্র্যাক করা যায়। কোর্টরুমের বাইরে আমরা যা দেখি তার পেছনে অনেক অদেখা সত্যি থাকে, সেটা আজ ম্যাম আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ ইনসাইটস দিলেন, আমাদেরকে তুলে ধরলেন অনেক ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। নমস্কার।